যখন আমার বয়স ১০ বছর ছিল, তখন আমার বাবা হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যান। উকিল আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি তোমার আসল মায়ের সাথে থাকতে চাও, নাকি তোমার বাবা যে ২০০ মিলিয়ন ইউয়ান রেখে গেছেন তা নিতে চাও? গত জীবনে আমি কাঁদতে কাঁদতে মায়ের পেছনে ছুটেছিলাম, কিন্তু সে বাবার মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে প্রতিবেশী ওল্ড ওয়াং নয়, আঙ্কেলস হাউকে বিয়ে করে নেয়। তাদের চোখে আমি বোঝা হয়ে গিয়েছিলাম। অবশেষে মাত্র ২৮ বছর বয়সে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে আমার মৃত্যু হয়। এখন ফিরে তাকালে সেই জীবন সত্যিই করুণ এবং হাস্যকর বলে মনে হয়। আমি কতটা বোকা ছিলাম, এবং এখন ভাগ্য আমাদের আবার সেই একই মোড়ে নিয়ে এসেছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটি ডুকরে ডুকরে কাঁদছে। ওল্ড নিং, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আমি আর আমার বাচ্চা এখন কিভাবে বাঁচব? সে এমনভাবে কাঁদছিল যেন পৃথিবী শেষ হয়ে গেছে। তার শরীর একদম এলিয়ে পড়েছিল। যদি কেউ তাকে ধরে না রাখত, তবে সে ওখানেই ধপাস করে পড়ে যেত। গত জীবনে আমি তার অভিনয়ে ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল সে সত্যিই ভেঙে পড়েছে, যে সে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না। আমি ছুটে গেলাম, তার পা জড়িয়ে ধরলাম, আর কাঁদতে কাঁদতে বললাম যে আমি তার সাথেই থাকতে চাই। কিন্তু তারপর কি হল? সে ওই সব টাকা নিয়ে নিল, যা আমার বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করেছিলেন। আর মাত্র ৩ মাস পর সে খুশি মনে অন্য এক লোককে বিয়ে করে বসে, ঝাও কি আং, যার সম্পর্কে সে বলতো যে ও সব সময় আমাদের সাহায্য করে এসেছে। সীমা তো তখন ছাড়িয়ে গেল যখন বাবার ছাইও পুরোপুরি ঠান্ডা হয়নি, আর ওই লোকটা আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল। এমনকি ওই একই নতুন বিছানায় ঘুমোল, যেটাতে একসময় আমার বাবা ঘুমোতেন। আর আমি তাদের চোখের কাঁটা হয়ে গেলাম। অনাকাঙ্ক্ষিত, বিরক্তিকর একটি বোঝা। ঝাও কি আংয়ের এক ছেলে ছিল, যে আমার থেকে ২ বছরের বড় ছিল। সে আমাকে এমনভাবে দেখত যেন আমি তার জীবনের ভিলেন। লিলান তার সৎ ছেলেকে খুশি করার জন্য আমাকে নির্মমভাবে মারধর করত, গালিগালাজ করত, যেন আমি মানুষ নই, কোনো চাকর। বাবা যে টাকা রেখে গিয়েছিলেন, সেটা তাদের আরামায়াসের জীবনের ফান্ডে পরিণত হল। ওই সৎ ছেলের ফুর্তির খরচ, তার লোক দেখানো দেখনদারি আর শখ সবকিছু আমার বাবার টাকায় চলত। আর আমি তো কেবল একটা ব্যবহার করার ঘুঁটি, খেলনা। এমনকি নিজের স্কুলের বেতন দেওয়ার জন্য আমাকে ভাঙাড়ি কুড়োতে হতো। আমি হাই স্কুল পর্যন্ত শেষ করতে পারিনি। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে কাজে পাঠিয়ে দিল। অজুহাত কি ছিল? ছেলেদের তাড়াতাড়ি স্বাবলম্বী হওয়া উচিত। হ্যাঁ, কি পরিহাস ছিল! আমি ১০ বছর ধরে কনস্ট্রাকশন সাইটে ইট বয়েছি, আর তারপর একদিন অতিরিক্ত কাজের চাপে আমার শরীর জবাব দিয়ে দিল। আমি জ্বলন্ত লোহার রডের স্তূপের ওপর পড়ে গেলাম, আর তারপর আর কখনো উঠিনি। কিন্তু এবার আমি ফিরে এসেছি। লিলান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবা, ভয় পেও না, এখন থেকে মা তোমার পুরো খেয়াল রাখবে। সে আমাকে ধরে কাঁদছিল, নাক দিয়ে জল পড়ছিল, চোখের জল থামছিল না। কিন্তু তার চোখের গভীরে অন্য কিছুই লুকিয়েছিল, এমন এক লোভ, এমন এক অস্থিরতা, যা খুব কষ্টে চোখে পড়ছিল। এবার তাকে দেখে আমার গত জীবনের মতো দুঃখ হল না। আমি শুধু চুপচাপ শান্ত মুখে তার এই চমৎকার অভিনয় দেখতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে বাবার পুরনো বন্ধু এবং তার উকিল আঙ্কেল ঝাও এগিয়ে এলেন। আঙ্কেল ঝাও গভীর শ্বাস নিলেন, আমার কাঁধে হাত রাখলেন, আর তারপর নিজের ব্রিফকেস থেকে একটি ফাইল বের করে বললেন গম্ভীর গলায়, লিলান, এটা নিংয়ের উইল। তার গলা আজ একটু বেশি ভারী মনে হচ্ছিল। নিং প্রতিটি পরিস্থিতির কথা আগে থেকেই ভেবে রেখেছিল। তার নামে মোট ২০০ মিলিয়নের সম্পত্তি রয়েছে, যার লিগ্যাল নোটারাইজেশনও হয়ে গেছে। এখন দুটি বিকল্প আছে। প্রথমত, যদি শাওই তার মায়ের সাথে থাকতে বেছে নেয়, তাহলে এই টাকা তার লালন পালন এবং ভবিষ্যৎ খরচের জন্য একটি ট্রাস্টে রাখা হবে, যতক্ষণ না সে সাবালক হচ্ছে। এ কথা শুনতেই লিলানের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার চোখে হঠাৎ এক ভয়ঙ্কর চমক দেখা দিল। সে উইলটার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সামনে সোনার পাহাড় রেখে দেওয়া হয়েছে। আঙ্কেল ঝাও আরও বললেন, দ্বিতীয়ত, যদি শাওই তার মায়ের সাথে থাকতে না চায়,
তাহলে পুরো টাকা একটি আলাদা ট্রাস্ট ফান্ডে যাবে, যা আমি পরিচালনা করব। সেই টাকার উপর শুধু শাওইর অধিকার থাকবে। লিলান তার থেকে এক পয়সাও পাবে না। পুরো পরিবেশ একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সবার দৃষ্টি সরাসরি আমার উপর স্থির হল, একটা 10 বছরের বাচ্চার উপর। লিলানের শরীর স্পষ্টতই আড়ষ্ট হয়ে গেল। সে অবিশ্বাসের সাথে আঙ্কেল ঝাওয়ের দিকে তাকিয়েছিল, যেন বলছিল, এমন বিকল্পও কি কেউ দেয়? কিন্তু পরের মুহূর্তেই তার মুখে আবার দুঃখের অভিনয় শুরু হল। সে সঙ্গে সঙ্গে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করল। আরে উকিল সাহেব, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আমি আমার ছেলেকে কেন চাইব না? শাওই তো আমার জীবন। সে ওপর দিয়ে কাঁদছিল, কিন্তু নিচ দিয়ে আমার বাহুতে জোরে চিমটি কাটছিল, আর তারপর কানের কাছে দাঁত কামড়ে ফিসফিস করে বলল, নিঙ্গে, তুই যদি একটুও উল্টোপাল্টা কিছু বলেছিস, তাহলে প্রাণে মেরে ফেলব। তুই আমার ছেলে, তোর টাকা মানে আমার টাকা। গত জীবনে আমি এটা শুনে ভয়ে কেঁপে উঠেছিলাম, আর তার কথায় ভুলেও গিয়েছিলাম। মা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু এখন এখন আমার কেবল ঘেন্না হচ্ছিল, এমনকি বমিও পাচ্ছিল। আমি পরিষ্কার অনুভব করছিলাম আমাকে ধরে থাকা তার হাত কাঁপছিল, দুঃখের কারণে নয়, লোভ আর উত্তেজনায়। জীবনে সে এত টাকা কখনো দেখেইনি। তার মাথায় তো এখন থেকেই স্বপ্ন ঘোরাফেরা করছে, ঝাও ইয়াংয়ের সাথে বিলাসিতার জীবন, টাকা ওড়ানো, ফুর্তি করা। আমি ধীরে ধীরে তার দম বন্ধ করা বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, আর যেই মুক্ত হলাম, আমি মাথা তুলে সরাসরি আঙ্কেল ঝাওয়ের দিকে তাকালাম। তার চোখে স্পষ্টতই বিস্ময় ছিল। আমি একটি একটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করে বললাম, আঙ্কেল ঝাও, আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছি। আমার ওই 200 মিলিয়ন চাই। পুরো শোক সভার হলঘর একদম শান্ত হয়ে গেল। এতটা নিস্তব্ধতা যে সূচ পড়ার শব্দও শোনা যেত। সবাই আমার দিকে তাকিয়েছিল, যেন কেউ পৃথিবীর পজ বাটন টিপে দিয়েছে। লিলানের মুখে যে দুঃখ ছিল, সেটা সেই মুহূর্তেই জমে গেল। তারপর ধীরে ধীরে ভাঙতে শুরু করল, আর শেষ পর্যন্ত তার মুখে কেবল একটি জিনিসই অবশিষ্ট রইল, ভয়ঙ্কর রাগ আর বিশ্বাস করতে না পারার মতো এক ভীষণ রূপ। লিলান চিৎকার করে উঠল, নিঙ্গে, তুই এইমাত্র কি বললি? তার গলার স্বর এতটাই তীক্ষ্ণ এবং কর্কশ ছিল, যেন কারোর কান ফাটিয়ে দেবে। কিন্তু আমি একদম শান্ত ছিলাম। আমি আবার বললাম, গলার স্বর নিচু ছিল, কিন্তু প্রত্যেকটি শব্দ পেরেকের মতো বিঁধছিল। আমার তোমার সাথে থাকতে হবে না। আমার টাকা চাই। লিলান পাগলের মতো চিৎকার করে উঠল, তুই পাগল হয়ে গেছিস নাকি? অযোগ্য সন্তান, আমি তোর নিজের মা। এবার সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে রাস্তার ঝগড়াটে মহিলাদের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর সরাসরি আমাকে চড় মারার জন্য হাত তুলল। কিন্তু তখনই কেউ একজন তার হাত মাঝপথেই ধরে ফেলল। তিনি ছিলেন আঙ্কেল ঝাও। আঙ্কেল ঝাওয়ের চেহারা রাগে শক্ত হয়ে গিয়েছিল। তিনি ঠান্ডা গলায় বললেন, লিলান, একটু শান্ত হন। এটা ভাইয়ের শোক সভা, আর এটা শাওইর নিজের সিদ্ধান্ত। লিলান সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, একটা বাচ্চা কি বোঝে? নিশ্চয়ই আপনিই একে উস্কে দিয়েছেন। আঙ্কেল ঝৌ ঘৃণাভরা মুখে তার হাত ঝটকে দিলেন। তারপর পরিষ্কার গলায় বললেন, আমি আবার বলছি, এটা ভাইয়ের উইল, আর এর আইনি ক্ষমতা আছে। যেহেতু শাওই নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই আমি এখনই পরবর্তী প্রক্রিয়া শুরু করব। আজ থেকে আপনি ওর আইনি অভিভাবক রইলেন না। লিলান পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। সে আমার দিকে তাকাল। তার চোখে এখন শুধু ঘৃণা ছিল, বিষ ছিল। মনে হচ্ছিল যেন আমি তার ছেলে নই, জন্ম জন্মান্তরের শত্রু। হয়তো সে বুঝতেই পারছিল না যে তার ভীতু আর সবসময় চুপ করে থাকা ছেলেটা হঠাৎ এতটা ঠান্ডা কিভাবে হয়ে গেল। কিন্তু আমার এখন তাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমি সরাসরি আঙ্কেল ঝৌয়ের কাছে গেলাম। তার জামার হাতা হালকা করে ধরে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাবার কি আগে থেকেই সব জানা ছিল? এ কথা শুনতেই আঙ্কেল ঝৌয়ের শরীর হালকা কেঁপে উঠল। তিনি নিচে বসলেন এবং অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ভারাক্রান্ত হৃদয়ে মাথা নাড়লেন। তোমার বাবা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। শুধু তিনি তোমাকে খুব বেশি ভালোবাসতেন। তার কথা শুনতেই আমার চোখ ফেটে জল চলে এলো।
হ্যাঁ, বাবা যখন এতই বুদ্ধিমান ছিলেন, তখন তিনি লীলানের আসল রূপ কিভাবে বুঝতে পারেননি? তিনি সব জানতেন, কিন্তু শুধু আমাকে একটা সম্পূর্ণ পরিবার দেওয়ার জন্য তিনি সব সহ্য করে গেছেন। তারপর যখন তিনি জানতে পারলেন যে তার রোগ দুরারোগ্য এবং তার কাছে বেশি সময় নেই, তখন তিনি আমার জন্য এই পথ তৈরি করেছিলেন। গত জীবনে আমি কত বড় বোকা ছিলাম! আমি নিজের হাতে বাবার শেষ ভালোবাসাকে নষ্ট করে দিয়েছিলাম। কিন্তু এবার নয়। এই জীবনে আমি সেই একই ভুল আর করব না। আমি সেই ২০০ মিলিয়ন বেছে নিয়েছি। সব শেষে লীলানকে তার আত্মীয়রা টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে যে বিষ ছিল, তা আমি কক্ষনো ভুলব না। যদিও এখন আমার তাকে নিয়ে বিন্দুমাত্র পরোয়া ছিল না। যে মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, সেই মুহূর্তেই আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন শুধু ঘৃণা বেঁচে ছিল। তারপর আঙ্কেল ঝৌ আমার নতুন অভিভাবক হলেন, এবং তিনি সত্যিই একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। বাবার শেষ কৃত্যের পর আঙ্কেল ঝৌ আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি আমার সামনে বিনিয়োগের বা ইনভেস্টমেন্টসের একটা লম্বা তালিকা রাখলেন। এই সবকটি ছিল সেই প্রজেক্ট যেগুলোর ওপর বাবা মৃত্যুর আগে রিসার্চ আর কাজ করেছিলেন। কিন্তু আমি সময় নষ্ট না করে সরাসরি শেষ পাতা উল্টে দিলাম। তারপর বললাম, আঙ্কেল ঝৌ, এই সব বিক্রি করে দিন। আঙ্কেল ঝৌ চমকে উঠলেন। কি? শাওই, এই সবই হল ব্লু চিপ স্টক। তোমার বাবা অনেক ভেবেচিন্তে এগুলো বেছেছিলেন। এগুলো যথেষ্ট স্থিতিশীল। আমি মাথা নাড়লাম। খুবই ধীর গতির। তারপর আমি আঙুল তুলে তালিকার কিছু সাধারণ দেখতে নামের দিকে ইশারা করলাম। সব টাকা এই কোম্পানিগুলোতে লাগান। আঙ্কেল ঝৌ ভুরু কুচকালেন। কি? টেনসেন্ট, আলিবাবা, এগুলো কেমন কোম্পানি? আমি তো এদের সম্পর্কে কখনো শুনিইনি। শাওই, ইনভেস্টমেন্ট কোনো বাচ্চাদের খেলা নয়। আমি শান্ত হয়ে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল ঝৌ, আপনি কি আমার বাবাকে বিশ্বাস করতেন? তিনি কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর মাথা নাড়লেন। অবশ্যই। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে আমার ওপরও বিশ্বাস রাখুন। এবার বাবা আমাকে স্বপ্নে বলেছেন। হ্যাঁ, অজুহাতটা একটু সস্তা ছিল, কিন্তু আমার কাছে আর বিকল্পই বা কি ছিল? কিন্তু যখন আঙ্কেল ঝৌ আমার চোখের দিকে তাকালেন, একটা ১০ বছরের বাচ্চার চোখ এতটা শান্ত আর ঠান্ডা হতে পারে না। হয়তো সেই কারণেই তিনি যেন কোনো জাদুর প্রভাবে রাজি হয়ে গেলেন। তিনি কি করে জানবেন যে নামগুলোর ওপর আমি আঙুল রেখেছিলাম, আগামী ১০ বছরে ওরাই পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে যাচ্ছিল। দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি হতে চলেছিল, আর আমি তাদের সবচেয়ে রহস্যময় শেয়ার হোল্ডার। সব ব্যবস্থা শেষ হওয়ার পর আমি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং নিজের নতুন জীবনের লক্ষ্য স্থির করে নিলাম। শুয়ে থাকা। হ্যাঁ, শুধু আরামের জীবন কাটানো। গত জীবনে আমি কাজ করতে করতে নিজেকে ক্ষয় করে ফেলেছিলাম। এইবার আমি আয়েশ করে বাঁচতে চেয়েছিলাম। আমি আঙ্কেল ঝৌকে বললাম আমাকে সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু পড়াশোনায় জান লাগানোর জন্য নয়, শুধু এই জন্য যাতে সেখানকার পরিবেশ খুব ভালো ছিল আর ক্যান্টিনের খাবার টপ ক্লাস। আমি জিম শুরু করলাম অন্য কোনো কারণে নয়, শুধু এই জন্য যাতে 6 প্যাক নয়, সরাসরি 8 প্যাক অ্যাপস তৈরি হয়, আর ভি লাইন এমন হয় যে পোশাকে আমাকে হিরো লাগে। আমি চীনের ৮টা বড় কুইজিন শেখা শুরু করলাম। নিজের মদ তৈরি করাও শুরু করলাম। শেফ হওয়ার জন্য নয়, শুধু নিজের জিভের তৃপ্তির জন্য। বাকি সব টেনশন আমি আঙ্কেল ঝৌয়ের উপর চাপিয়ে দিলাম, আর পরে ওই প্রফেশনাল টিমের ওপর, যা তিনি আমার জন্য তৈরি করেছিলেন। ওই টিমের লিডার ছিল লাও, ওয়াল স্ট্রিট থেকে ফেরা একজন টপ লেভেল এক্সপার্ট। আমি তাকে তার পুরনো বেতনের ৩ গুণ বেশি দিয়ে হায়ার করলাম। কিন্তু আমার শুধু একটাই শর্ত, আমাকে বিরক্ত করো না। ছোটখাটো জিনিস নিজে সামলে নাও, আর যদি কিছু না সামলাতে পারো, তাহলে শুধু কোম্পানিটা দেউলিয়া করে দিও না। লাও আমাকে এমনভাবে দেখত যেন আমি কোনো ধনী জমিদারের বকে যাওয়া অপদার্থ ছেলে। কিন্তু তবুও সে সততার সাথে আমার সব অর্ডার পালন করে চলল। আর ধীরে ধীরে আমার জীবন একজন আসল বসের মতো হয়ে গেল। বস, টিএসটির স্টক আবার ৩ গুণ বেড়ে গেছে। আমরা এবার ৫ বিলিয়ন কামিয়েছি। ওহ আচ্ছা, আমাকে বিরক্ত করো না।
আমি এখন বুদ্ধ জাম্পস ওভার দ্য ওয়ালের রেসিপি রিসার্চ করছি। বস, আলিবাবা এখন পাবলিক হতে চলেছে। আমাদের আইপিও ভ্যালু 100 বিলিয়নের ওপরে যেতে চলেছে। বস, ঠিক আছে, এটা একটু দেখো। আমি যে নতুন হলুদ মদ বানিয়েছি তার স্বাদ কেমন এসেছে। বস, আপনি গতবার যে জমিটা এমনি কিনে নিয়েছিলেন, সরকার এখন সেটাকে নতুন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বানাতে চলেছে। তার দাম 100 গুণ বেড়ে গেছে। ধীরে ধীরে লাও আমার আরামদায়ক জীবনের অভ্যস্ত হয়ে গেল। এমনকি সে নিজেই আমার জন্য কোটি কোটি টাকার ছোটখাটো ব্যবসা ফিল্টার করতে শুরু করল। আর আমি আলস্যতা আর আয়েশের দুনিয়ায় আরও গভীরে তলিয়ে যেতে লাগলাম। আমার সম্পদ বরফের গোলার মতো বাড়তে থাকল। কিন্তু সংখ্যা দেখে আমার মস্তিষ্ক অবশ হয়ে গেছিল। এখন আমার শুধু একটা জিনিসেই আগ্রহ ছিল, নিজেকে আরও আরামদায়ক জীবন কিভাবে দেব। ধীরে ধীরে আমি ধনীদের দুনিয়ায় একটা রহস্যময় কাহিনী হয়ে গেলাম। কেউ জানত না আমি কে। শুধু এতটুকু জানা ছিল যে একজন মিস্টার নিং আছেন, যিনি অত্যন্ত ধনী, কিন্তু খুব কমই তাকে দেখা যায়। তারপর আমার 18 বছর বয়স হওয়ার পর একজন মহিলা আমার এই শান্ত আর আরামের জীবনকে নাড়িয়ে দিল। শাও ওয়ান কিং, আমার গত জীবনের বাগদত্তা। আমাদের বাগদত্তা আমার দাদাজি ঠিক করেছিলেন, কিন্তু বাবার চলে যাওয়ার পর আমাদের পরিবার ভেঙে গেল। আর তারপর ওই সম্পর্কের কথা কেউ কখনো উল্লেখ করেননি। কিন্তু কেউ এটা ভাবেনি যে বাবার রেখে যাওয়া উত্তরাধিকার 10 বছর পর একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হবে। আমি ইচ্ছে করেই সব সময় লো প্রোফাইল থাকা বেছে নিয়েছিলাম। কিন্তু নিং পরিবারের প্রত্যাবর্তন তবুও শাও পরিবারের নজর এড়াতে পারেনি। তাই আমার 18তম জন্মদিনে শাও পরিবারের প্রধান নিজে তার আদরের নাতনিকে নিয়ে দেখা করতে এলেন। ওপর ওপর অজুহাত ছিল পুরনো বিয়ের কথা পূর্ণ করা, কিন্তু আসল কারণ টাকা সবসময় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। আমি প্রথমবার শাও ওয়ান কিংকে আঙ্কেল ঝোয়ের বাড়ির লিভিং রুমে দেখলাম। সে সাদা রঙের একটা ফিটেড স্যুট পরেছিল, লম্বা চুল যত্নে বাঁধা, মুখে হালকা কিন্তু অত্যন্ত ক্লাসি মেকআপ। সে সুন্দরী ছিল। দারুণ সুন্দরী, কিন্তু বরফের পাহাড়ের মতো ঠান্ডা। তার চারপাশে এমন একটা পরিবেশ ছিল যে কেউ সহজে কাছে আসার সাহস পেত না। সে ঠিক সেই নিখুঁত বিজনেসম্যান ছিল যাকে পরিবারের উত্তরাধিকারীর মতো মানুষ করা হয়েছে। যুক্তিবাদী, শক্তপোক্ত, শান্ত। শুনেছিলাম সে 20 বছর বয়সে 2টো ডক্টরেট করে নিয়েছিল আর 22 বছর বয়সে ফ্যামিলি বিজনেস সামলে নিয়েছিল। তার নির্দয় ব্যবসায়িক কায়দাকানুন দেখে বড় বড় চালাক ব্যবসায়ীরাও ভয় পেত। তার দুনিয়ায় শুধু 3টে জিনিস ছিল: ক্যারিয়ার, লাভ আর ডেটা। আবেগ, তার জন্য সেগুলো ছিল সবচেয়ে বাজে দুর্বলতা। সে আমার সামনে বসেছিল, পায়ের ওপর পা তুলে তার নজর আমাকে এমনভাবে স্ক্যান করছিল যেন কোনো মেশিন কোনো মানুষকে চেক করছে। কোনো লজ্জা ছাড়াই সরাসরি পর্যবেক্ষণ। আর আমি ঠিক সেই সময়ে জিম থেকে ফিরেছিলাম। ঢিলেঢালা স্পোর্টস পোশাক পরা ছিল, চুল তখনও ঘামে ভেজা। আমি অলসভাবে সোফায় গায়ে এলিয়ে দিলাম আর আয়েশ করে একটা আপেল তুলে নিয়ে খেতে লাগলাম। আমার এই ক্যাজুয়াল চালচলন স্পষ্টতই তার পছন্দ হল না। সে হালকা ভ্রু কুঁচকে বলল, শুনেছি হাই স্কুলের পর তুমি আর পড়াশোনা চালিয়ে যাওনি। পড়াশোনা খুব ক্লান্ত করে দেয়। শাও ওয়াংকিং ঠান্ডা চোখে জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করো? জিমে যাই, রান্না করি আর রিসার্চ করি যে আরও আয়েশ করে কিভাবে শুয়ে থাকা যায়। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর শান্ত হয়ে গেল। তারপর তার ঠোঁটে হালকা অবজ্ঞা ভরা হাসি ফুটে উঠল। তাহলে সত্যি বলতে তুমি কেবল একজন অপদার্থ বড়লোকের বকে যাওয়া ছেলে। আমি উদাসীনভাবে কাঁধ ঝাঁকালাম। সে হালকা ঠান্ডা হাসি হাসল। তার চোখে এখন পরিষ্কার অবজ্ঞা ছিল। নিঙ্গে, সোজাসুজি কথা বলি, এই বিয়ে আমাদের ঠাকুরদাদা ঠাকুমাদের আমলের একটা রসিকতা। এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আমি শাও ওয়াংকিং। আমার এমন একজন স্বামী চাই যে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে। এমন কোনো অকেজো মানুষ নয় যাকে শুধু খাওয়া দাওয়া আর ফুর্তি করতে পারে। তারপর সে অত্যন্ত ঠান্ডা মেজাজে বলল, তাই আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি আগ্রহ নিয়ে তার দিকে তাকালাম। সে এমনভাবে কথা বলছিল যেন কোনো মহারানী গরিব প্রজাদের ওপর দয়া করছে। আশা করি তুমি নিজে গিয়ে আমার ঠাকুরদাকে বলবে এই সম্পর্ক শেষ করার কথা। ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি,
অথবা আমাদের কোম্পানিতে কোনো আরামদায়ক চাকরি পাইয়ে দিতে পারি। আমি প্রায় মুখের আপেলটা থুথু করে ফেলেই দিতাম। টাকা? চাকরি? তার কি বিন্দুমাত্র ধারণা আছে যে শাও গ্রুপের ওপর তার এত অহংকার, সেটা আমার মোট সম্পত্তির সামনে খুচরো পয়সার মতো? তার অহংকারী মুখ দেখে আমার হঠাৎ মজা লাগতে শুরু করল। গত জীবনে তাকে দেখার অধিকারটুকুও আমার ছিল না, আর এই জীবনে সে আমার সামনে বসে আমাকে কম্পেনসেশন অফার করছে। আমি মুখ মুছলাম আর হাসতে হাসতে বললাম, ঠিক আছে। শাও আংকিং এক মুহূর্তের জন্য চমকে গেল। সম্ভবত সে আশা করেনি যে আমি এত সহজে রাজি হয়ে যাব। সে আবার তার সেই ঠান্ডা মুখের সাথে জিজ্ঞাসা করল, তাহলে কি চাই তোমার? আমি দাঁড়ালাম, ধীরে ধীরে তার কাছে গেলাম, তারপর ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করলাম। সে স্বাভাবিকভাবেই পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার শরীর সেখানেই জমে গেল। তার পারফিউমের ঠান্ডা আর তীব্র সুগন্ধ পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। আমি নিচু স্বরে বললাম, এমন এক আওয়াজ যা শুধু আমরা দুজনেই শুনতে পাই, আমি চাই তুমি নিজে গিয়ে তোমার ঠাকুরদাকে বলো যে তুমি নিঙ্গের যোগ্য নও। তার চোখ হঠাৎ সরু হয়ে গেল। মনে হয় সে জীবনে প্রথমবার এত অহংকারী কোনো মানুষকে দেখেছিল। সে সঙ্গে সঙ্গে আমাকে জোরে ধাক্কা দিল আর রাগে দাঁড়িয়ে পড়ল। তার সুন্দর মুখ লাল হয়ে গেল। নিঙ্গে, এত বেশরম হয়েও না। আমি আয়েশ করে আবার সোফায় বসে পড়লাম, পায়ের ওপর পা তুললাম আর হাসতে হাসতে বললাম, মিস শাও, সব থেকে আগে আমাকে নিচু আপনিই ভেবেছিলেন, তাই না? সে ওপর থেকে আমাকে শাসন দিয়ে বলল, তোমার মতো মানুষের কাছে আছেটাই বা কি ধনী পরিবারে জন্মানো বেঁচে, যে মানুষ সারাদিন কিচ্ছু করে না, শুধু শুয়ে শুয়ে জীবন কাটায় আর মরার অপেক্ষা করে, তার মধ্যে আর একটা পরজীবীর মধ্যে তফাৎ কি? আমি আবার কাঁধ ঝাঁকালাম। তফাৎ এই যে আমি আমার জীবন ভালোবাসি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কমপক্ষে আমি আমার জীবন নিজে বাঁচছি। কিছু মানুষের মতো নই যারা মেশিন হয়ে বেঁচে থাকে, প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ আর প্রতিটা সম্পর্কে শুধু লাভ আর লোকসান গুনতে থাকে। আমার কথা সরাসরি তার বুকে গিয়ে লাগল। তার মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। সে মুঠি শক্ত করল, তারপর ঠান্ডা গলায় বলল, আমরা দুজনে আলাদা পথের মানুষ, আমরা কখনো একসাথে চলতে পারব না। আমি এই সম্পর্ক শেষ করে দেব। আজকের পর আমাদের একে অপরের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। এটুকু বলে সে পিছন ফিরে না তাকিয়েই ঘুরে গেল। তার অহংকারী পিঠ ঠিক এমন দেখাচ্ছিল যেন কোনো হেরে যাওয়া কিন্তু তবুও অহংকারে চলতা রাজহঁস। তখনই আঙ্কেল ঝৌ তার স্টাডি রুম থেকে বাইরে এলেন। তার মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। শাওই, তুমি কি একটু বেশি তাড়াহুড়ো করে ফেললে না? বেইজিংয়ে শাও পরিবারের বেশ প্রভাব প্রতিপত্তি আছে। আমি আরামসে বললাম, আঙ্কেল, সম্পর্ক শেষ করা তো তারই সিদ্ধান্ত ছিল, আমি তাকে তাড়িয়ে দিইনি। তারপর হালকা হেসে বললাম, আর যাই হোক, যে মানুষ নিজের বিয়েটাও নিজে ঠিক করতে পারে না, সে জীবনে আর কত বড় কাজ করবে? আমি সেই দিকে তাকালাম যেখানে শাও ওয়াংকিং এইমাত্র চলে গেল। আমার চোখে কোনো অনুভূতি ছিল না। গত জীবনে সে ছিল আকাশের উজ্জ্বল চাঁদ, আর আমার তাকে দেখার অধিকারটুকুও ছিল না। কিন্তু এ জীবনে আমার নজরে সে ছিল এক অসহায় মানুষ, যে নিজের পরিবারের খাঁচায় বন্ধে ছিল। আর সত্যি বলতে আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যখন তার পুরো নিখুঁত নিয়ন্ত্রণ ভেঙে পড়বে। তার ওই অগোছালো বিধ্বস্ত মুখটা দেখতে বেশ মজা আসত। বাগদানের নাটকটা দ্রুতই শেষ হয়ে গেল। শাও ওয়াংকিং তার কথা রাখল। কিছুদিনের মধ্যেই শাও পরিবার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা করে দিল। আর আমি তো শান্তিতে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি আবার আমার আরামের জীবনে ফিরে এলাম। লাওর ফোন রোজ ঠিক সময়ে আসত, বস, আজ আবার এত কোটি আয় হয়েছে। ধীরে ধীরে আমার ব্যক্তিগত সম্পত্তি এতটা বেড়ে গেল যে আমি নিজেই তার হিসেব মেলাতে অলসতা করতে লাগলাম। কিন্তু তা সত্ত্বেও আমি রোজ সেই সস্তা স্পোর্টস পোশাক পরতাম, একটা সাধারণ গাড়ি চালাতাম, আর জিম থেকে বাজার পর্যন্ত এমনভাবে ঘুরে বেড়াতাম যেন কোনো সাধারণ মানুষ। তারপর একদিন আমার দেখা হলো এক পরীর মতো মেয়ের সাথে, প্রায় বন্ধ হতে যাওয়া একটা মিষ্টির দোকানে। পুরনো শহরের এক সরু গলিতে লুকিয়ে থাকা ছোট একটি দোকান। পুরো হন্দরসজ্জা ছিল পুরনো ধাঁচের, আর সেখানে এমন সব ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি হতো যা পৃথিবী থেকে প্রায় হারিয়ে গেছে। দোকানের বাইরে লাগানো হাতে লেখা কাঠের বোর্ডটা আমার নজর কাড়ল। আজকের স্পেশাল ডিশ, অসম্যানথাস সুগার স্টিমড চেস্টনাট কেক। এটা ঠিক সেই মিষ্টি ছিল যা ছোটবেলায় বাবা আমার জন্য বানাতেন। আমি ধীরে দরজাটা খুললাম, টিং টিং করে বাতাসের ঘণ্টি বেজে উঠল।
তখনই রান্নাঘর থেকে এক মেয়ে বাইরে এলো। সে হালকা নীল রঙের চিপাও পড়েছিল, লম্বা চুল কোমর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল, মুখে কোনো মেকআপ ছিল না, আর হঠাৎ খদ্দের আসায় তার মুখে হালকা বিস্ময় দেখা গেছিল। কিন্তু যেই আমি তাকে দেখলাম, আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। এটা একটা অদ্ভুত অনুভূতি ছিল। সে শাওয়াংকিংয়ের মতো আক্রমণাত্মক সুন্দরী ছিল না, বরং যেন একটা পরিষ্কার বয়ে চলা ঝর্ণা, শান্ত, স্বচ্ছ আর আরামদায়ক। তাকে দেখলেই মনটা জুড়িয়ে যেত। আমি নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, অসম্যানথাস সুগার স্টিমড চেস্টনাট কেক কি এখনো পাওয়া যাবে? জানি না কেন আমার গলার স্বরটা একটু শুকনো শোনাল। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর ধীরে হাসল। তার হাসিটা ছিল ঠিক যেন শান্ত লেকের ওপর দিয়ে বয়ে চলা মৃদু বাতাস। হ্যাঁ, অবশ্যই, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তার গলার আওয়াজও ছিল ভারী মিষ্টি, নরম আর মিঠে। আমি জানালার কাছে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর সে একটা প্লেট নিয়ে এলো। সে খুব যত্নে মিষ্টিটা আমার সামনে রাখল। চেস্টনাট কেকগুলো ছোট ছোট প্লাম ব্লসম ফুলের আকারে বানানো ছিল। ওপরে চকচকে অসম্যানথাস চিনি লাগানো ছিল, আর সেগুলো থেকে মিষ্টি গন্ধ আসছিল। আমি এক টুকরো তুললাম আর মুখে দিলাম। ঠিক সেই মুহূর্তে আমার শ্বাস থমকে গেল। এটাই সেই স্বাদ ছিল, ঠিক সেটাই যা বাবা বানাতেন। বুকের ভেতর থেকে হঠাৎ একটা উষ্ণতা জেগে উঠল, আর আমার চোখ ভিজে এলো। কেমন হয়েছে? স্বাদটা ভালো তো? মেয়েটি আমার সামনে বসল। 2 হাত চিবুকে ঠেকিয়ে সে খুব আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি মন থেকে প্রশংসা করলাম। এর স্বাদটা একদম আমার বাবার হাতের মতো, মানে ঠিক যেমনটা উনি বানাতেন। সত্যি? তার চোখ দুটো তক্ষুনি উজ্জ্বল হয়ে উঠল। এই মিষ্টির রেসিপি আমার দিদামা আমাকে শিখিয়েছিলেন। তিনি বলতেন যে এখন খুব কম মানুষই এটা বানাতে জানেন। আমি হেসে বললাম, "হাহা, তোমার দিদা নিশ্চয়ই খুব অসাধারণ মানুষ ছিলেন।" সে গর্বের সাথে হালকা করে বুক ফুলিয়ে বলল, একদম। আর আমার নাম শেন ইয়াউচু, আর এই দোকানটা আমার। আপনি? আমি উত্তর দিলাম, নিঙ্গে। সেদিন আমরা এমনভাবে কথা বলতে শুরু করলাম যেন কত বছরের পুরনো বন্ধু। আমি জানতে পারলাম যে ওর পরিবার বংশ পরম্পরায় রান্নার শিল্প শিখে আসছিল। ওর পূর্বপুরুষরা একসময় রাজকীয় পাচক ছিলেন। ছোটবেলা থেকেই ও এই ঐতিহ্যবাহী শিল্পগুলোর মাঝে বড় হয়ে উঠেছিল। ওর বড় কোম্পানিগুলোর 9 to 5 চাকরি পছন্দ ছিল না, তাই ও এই ছোট দোকানটি খুলেছিল, শুধু যাতে এই পুরনো স্বাদ এবং ঐতিহ্য বেঁচে থাকতে পারে। অবাক হওয়ার মতো বিষয় ছিল এই যে ওর ভাবনা আমার ভাবনার সাথে অনেকটাই মিলে যাচ্ছিল। আমরা দুজনেই ধীর আর শান্ত জীবন পছন্দ করতাম, এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি তো যেন পাগলামি করা ভালোবাসা ছিল। সেদিন দুপুরে আমি অনেকক্ষণ ধরে ওই ছোট মিষ্টির দোকানে বসে ওর সাথে কথা বলছিলাম। জানলা দিয়ে আসা রোদ পর্দার মাঝ দিয়ে এসে ওর ওপর পড়ছিল। সোনালি আলো ওর মুখে চিকচিক করছিল। যখন ও কথা বলতো ওর চোখগুলো উজ্জ্বল হয়ে উঠত, আর মাঝে মধ্যে ওর নিষ্পাপ হাসি এমনিই বেরিয়ে আসত। ওকে দেখার সময় আমার মনে হচ্ছিল যেন হৃদয়ের ভেতরে কোনো খালি জায়গা ধীরে ধীরে ভরে উঠছে। আমার ভেতরে যে হৃদয় পুনর্জন্ম আর আগের জীবনের ব্যথায় বৃদ্ধ আর কঠোর হয়ে গিয়েছিল, তা প্রথমবার আবার নরম হতে শুরু করল। ওই দিনের পর শেন ইয়াওচুর মিষ্টির দোকান আমার নতুন প্রিয় জায়গা হয়ে উঠল। আমি রোজ সেখানে যেতে লাগলাম, কখনো ওর নতুন বানানো মিষ্টি খেতে, কখনো ওর হাতের তৈরি চা খেতে, আমার অনেক সময় শুধু চুপচাপ বসে ওকে কাজ করতে দেখতে। ও সবসময় ব্যস্ত থাকত। দোকানেও একাই ছিল। সরঞ্জাম তৈরি করা, রান্না করা, খদ্দেরদের খাবার দেওয়া, পরিষ্কার করা, সবকিছু নিজেই করত, কিন্তু ও কখনো অভিযোগ করেনি। ওর মুখে সবসময় একটা তৃপ্তির হাসি থাকত। ধীরে ধীরে আমিও ওকে সাহায্য করতে শুরু করলাম, প্রথমে বাসন ধোয়ার কাজে, তারপর সবজি কাটায়, আর পরে তো ও আমাকে নিজের রান্নাঘরে আসার পর্যন্ত অনুমতিও দিয়ে দিল। ওর রান্নাঘরটা বড় ছিল না, কিন্তু ভীষণ পরিষ্কার আর গোছানো ছিল। প্রতিটি জিনিস নিজের জায়গায় পরিপাটি করে রাখা। কাজ করার সময় ও পুরোপুরি ধ্যানে ডুবে যেত, একদম কোনো শিল্পীর মতো। ওর সরু আর সুন্দর হাতগুলো দিয়ে সাধারণ জিনিসকে শিল্পে পরিণত করা দেখাটা নিজের মধ্যেই একটা সুখ ছিল। একদিন আমি ওর জন্য আটার ভারী বস্তা তুলছিলাম। জিম থেকে ঠিক তখনই ফিরেছিলাম বলে শুধু ফিটিং স্পোর্টস ভেস্ট পরেছিলাম। শেন ইয়াওচু পেছনে দাঁড়িয়েছিল, আমার পরিশ্রমের ফলে ফুলে ওঠা পেশিগুলো দেখছিল। ওর গাল দুটো হালকা লাল হয়ে গেল। তারপর ধীরে বলল, নিঙ্গে,
তোমার বডি খুব ভালো। আমি আটার বস্তা নিচে রাখলাম, তারপর জান বুঝে বুকটা আরও খানিকটা ফুলিয়ে ধরলাম। ভেবেছিলাম ও লজ্জায় পালিয়ে যাবে, কিন্তু আশার উল্টো ও সত্যিই হাত বাড়িয়ে দিল। ওর আঙুলগুলো হালকা ঠান্ডা ছিল, আর সেগুলোতে মিষ্টি চালের মতো হালকা সুগন্ধ ছিল। ও ধীরে আমার অ্যাবজের মাঝখানে আঙুল দিয়ে টিপল। ওর চোখগুলো সাথে সাথে বড় হয়ে গেল। বাহ, কতটা শক্ত! সেই মুহূর্তে আমার পুরো শরীর টানটান হয়ে গেল। পেট থেকে মাথা পর্যন্ত হঠাৎ একটা উষ্ণতা বয়ে গেল। আমার ২ জীবনে এটা প্রথমবার হলো এমন, যখন কোনো মেয়ে আমাকে এইভাবে কৌতুক করল। আমি ওর নিষ্পাপ কিন্তু কৌতূহলী মুখ দেখে বুঝতেই পারছিলাম না হাসব নাকি লজ্জিত হব। আমি ওর দুষ্টু ছোট হাতটা ধরে ফেললাম, এত নরম যেন হাড়ই নেই। আমি একটু ঝুঁকে ওর কানের কাছে ফিসফিস করলাম। পরের মুহূর্তেই ওর মুখ টমেটোর চেয়েও বেশি লাল হয়ে গেল, একদম পাকা আপেলের মতো। ও সাথে সাথে হাত ছাড়িয়ে ঘুরে গেল এবং দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওকে এইভাবে দৌড়াতে দেখে আমি নিজেকে হাসা থেকে আটকাতে পারলাম না। এই মেয়েটি সত্যিই খুব মিষ্টি ছিল। ধীরে ধীরে আমাদের সম্পর্ক প্রাত্যহিক ছোট ছোট কথার মাধ্যমে আরও গভীর হতে শুরু করল। আমাদের কাছে কথা বলার জন্য বিষয়ের কখনো অভাব হতো না। খাবার থেকে শুরু করে মদ বানানো পর্যন্ত, কুনকু অপেরা থেকে শুরু করে গুচিন পর্যন্ত। আমি অনুভব করলাম শেনিয়াউচু কোনো গুপ্তধনের মতো। প্রতিবারই তার মাঝে নতুন কিছু খুঁজে পাওয়া যেত। সে গুচিন বাজাতে পারত, কালির সাহায্যে পেন্টিং করতে পারত, এমনকি সে নিজের প্রসাধন সামগ্রীও নিজে তৈরি করত। তাকে দেখে ঠিক এমন মনে হতো যেন পুরনো আমল থেকে কোনো শান্ত আর সুন্দরী মেয়ে সময় পার করে এখানে চলে এসেছে। তার সাথে থাকলে আমার মনে হতো যেন পুরো পৃথিবীটা ধীর হয়ে গেছে, শান্ত, আরামদায়ক, বিস্ময়কর। আমার সেই হৃদয়ে যেটা শুধু আয়েশ করে শুয়ে থাকার জন্য তৈরি হয়ে গিয়েছিল, এখন তা ধীরে ধীরে আবার স্পন্দিত হতে শুরু করল। আমি প্রতিদিন তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতাম, তার হাসি দেখার জন্য, তার সাথে ছোটখাটো খুনসুটির জন্য, তার অজানা সুন্দর সব আচরণের জন্য। এমনকি আমি ভাবতেও শুরু করলাম যে যদি ভবিষ্যতে সে প্রতিদিন আমার কাছে থাকে, তাহলে জীবনটা হয়তো বেশ মন্দ হবে না। আমি তার মিষ্টির দোকানটির একটা বিশেষ নাম দিয়েছিলাম। আমি ওটাকে রয়্যাল কিচেন বলতাম। আর ও আমার নাম রেখেছিল লেটু জমিদার। কারণ ওর হিসাবে আমি সারা দিন কিছুই করতাম না, শুধু ওর দোকানে এসে খাজনা আদায় করতাম আর ওর সব সেরা মিষ্টিগুলো খেয়ে ফেলতাম। আমরা দুজনেই জানতাম যে বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে এখন শুধু একটা পদক্ষেপ বাকি। আর সেই শেষ দেওয়ালটা একটা দুর্ঘটনা ভেঙে দিল। সেদিন এক ধনী বখাটে ছেলে স্পোর্টস কারে দোকানে এলো। যেই সে শেনিয়াউচুকে দেখল, তার দৃষ্টি বদলে গেল। তার আচরণ ছিল অত্যন্ত সস্তা আর ফ্লার্টি। এসেই বলল যে সে পুরো দোকানটা বুক করতে চায় আর শেনিয়াউচুকে তার সাথে যেতে হবে। স্বাভাবিকভাবেই শেনিয়াউচু সরাসরি মানা করে দিল। ব্যাস, তারপর আর কি, সেই বড়লোকের ব্যাটা নাগে পাগল হয়ে গেল। দোকানে হট্টগোল সৃষ্টি করতে লাগল, বেশ কিছু জিনিসপত্রও ভেঙে ফেলল। ওই সময় আমিও ওখানেই ছিলাম, রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে কাজ করছিলাম। বাইরের শোরগোল শুনেই সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম। দোকানের অবস্থা দেখে আর শেনিয়াউচুর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ দেখে আমার ভেতরে হঠাৎ আগুন জ্বলে উঠল। এত রাগ আমি জীবনে কখনো অনুভব করিনি। আমি সরাসরি শেনিয়াউচুর সামনে গিয়ে দাঁড়ালাম আর সেই বড়লোকের ছেলেটার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, এখান থেকে বেরিয়ে যাও। সে দম্ভর সাথে আমার দিকে আঙুল তুলে বলল, তুই কে রে? আমার বিষয়ে নাক গলানোর তুই কে? আমি কিছুই বললাম না, শুধু ফোন বের করলাম আর লাউকে কল করলাম। লাউ, একটা নাম্বার প্লেট চেক করো, আর ৫ মিনিটের মধ্যে এই লোকটা এবং ওর পরিবারের কোম্পানিকে বেইজিং থেকে গায়েব করে দাও। বড়লোকের ছেলেটা প্রথম ১ সেকেন্ড থামল, তারপর হো হো করে হাসতে শুরু করল। মুভি চলছে নাকি? ৫ মিনিটে আমার পরিবার শেষ করে দেবে? জানিস আমার বাপকে? আমি শুধু চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম, এমনভাবে যেন কোনো লাশের দিকে তাকিয়ে রয়েছি। ৩ মিনিটও পার হয়নি যে ওর ফোনটা বেজে উঠল। সে ফোনটা তুলল, কিন্তু পরের মুহূর্তেই ওর মুখের হাসি পুরোপুরি উবে গেল। কি বাবা, আপনি কি বলছেন? কোম্পানির সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সব পার্টনারশিপ ক্যান্সেল? এটা কি করে হতে পারে? আমরা কাকে চটিয়ে ফেললাম? ওর গলা ভয়ে কাঁপছিল। তারপর ধপাস করে ও সরাসরি হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। ফোনটা ওর হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। সে উপরের দিকে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে এমন ভয় ছিল যেন সামনে কোনো মানুষ নয়, কোনো রাক্ষস দাঁড়িয়ে রয়েছে। ওর ঠোঁট কাঁপছিল,
কিন্তু মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল না। আমি শান্ত গলায় বললাম, এখন বেরিয়ে যেতে পারো। সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ দৌড়ে পালালো, এত তাড়াতাড়ি যে নিজের চকচকে স্পোর্টস কারটাও ফেলে রেখে গেল। দোকানটা আবার শান্ত হয়ে গেল। সে নিয়াউচু আমার দিকে তাকিয়েছিল। ওর সুন্দর চোখে বিস্ময় ছিল আর কিছুটা প্রশংসার দৃষ্টিও ছিল। তুমি? আমি ওর দিকে ঘুরলাম, আলতো করে ওর মুখের অবশিষ্ট চোখের জল মুছে দিলাম। তারপর নরম গলায় বললাম, ভয় পেও না, আমি তো আছি। ওর কিছু বলার আগেই আমি ঝুঁকে ওর হালকা ঠান্ডা ঠোঁটে চুমু করলাম। ওর ঠোঁট ঠিক তেমনই নরম ছিল যেমনটা আমি ভেবেছিলাম। সেগুলোতে অসম্যান্থাস চিনির মিষ্টি গন্ধ ছিল। শুরুতেও পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল, একদম ভীতু হরিণের মতো। কিন্তু ধীরে ধীরে ওর শরীর শিথিল হো লাগল, আর তারপরও খুব আলতো করে আমার চুম্বনের উত্তর দিল। সেই চুমুটা খুব গভীর ছিল না, শুধু হালকা, কিন্তু আমার হৃদয়ে তার প্রভাব ছিল বিদ্যুতের মতো। অনেকক্ষণ পর আমি কষ্ট করে নিজেকে তার থেকে আলাদা করলাম। ও মাথা নিচু করে নিল। ওর মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। ও আমার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। আমি 2 হাত দিয়ে ওর মুখ ধরলাম, ওকে আমার চোখের দিকে তাকাতে বাধ্য করলাম। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলাম, সে নিয়াউচু, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ও নিজের ঠোঁট হালকা করে কামড়াল। ওর লম্বা চোখের পলকগুলো প্রজাপতির ডানার মতো কাঁপছিল। কয়েক সেকেন্ড পর ও খুব ধীরে বলল, হুম। এত নিচু আওয়াজ যেন মশা ডাকছে, কিন্তু আমি তবু হেসে ফেললাম। পুরো বোকাদের মতো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হলো যেন পুরো পৃথিবীটা আমার হয়ে গেছে। 2টো জীবন বাঁচার পর প্রথমবার আমি বুঝলাম হৃৎপিণ্ডের স্পন্দন কি জিনিস, খুশি কি জিনিস। ও আমার বাহুডরে ধীরে বলল, এখন তোমাকে খুব ভয়ঙ্কর লাগছিল, তুমি সত্যিই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তারপরও ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, নিঙ্গে, তুমি আসলে কে? একটা ফোন কলে কোম্পানি শেষ করে দিলে। আমি ওর স্বচ্ছ আর নিষ্পাপ চোখ দেখে বুঝে গেলাম, এখন ওর কাছে সত্যিটা লুকানো মুশকিল। আমি ওর নাকটা হালকা করে টেনে দিলাম আর হেসে বললাম, আমি তো আগেই বলেছিলাম, আমি সাধারণ জীবন কাটানো এক ধনী জমিদার, শুধু আমার জমি একটু বেশি। তারপর আমি ওকে গল্পের কিছু অংশ বললাম। অবশ্যই পুনর্জন্মের রহস্যটা নয়। আমি শুধু এতটুকুই বললাম যে বাবা আমার জন্যে অনেক বড় উত্তরাধিকার রেখে গিয়েছিলেন, আর আমি সেই টাকা দিয়ে কিছু ইনভেস্টমেন্ট করেছি। ব্যাস, কিছু টাকা জমে গেছে। সে নিয়েও চোখ ফেলল। কিছু টাকা? যেটা 5 মিনিটে কোম্পানি বন্ধ করে দেয়, সেটা কি কিছু? আমি কিছুক্ষণ ভাবলাম আর তারপর ওর বোঝার মতো করে বললাম, হয়তো। আমি তোমার এই মিষ্টির দোকানের মতো হাজার হাজার দোকান কিনতে পারি। সে নিয়াউচু জোরে শ্বাস নিল। ও আঙুলে হিসেব করতে লাগল। অনেকক্ষণ পর ও স্তম্ভিত হয়ে আমার দিকে তাকাল। তুমি তুমি তো বিলিয়নের। আমি মাথা নাড়লাম। ও হঠাৎ চুপ হয়ে গেল, আর প্রথমবার আমার একটু ভয় লাগল। আমার মনে হলো হয়তো আমাদের মাঝখানের এই বিশাল পার্থক্য ওকে পিছিয়ে দেবে। কিন্তু অনেকক্ষণ নীরব থাকার পর ও হঠাৎ মাথা তুলল এবং অত্যন্ত গম্ভীর মুখে আমার দিকে তাকাল। নিঙ্গে, মন দিয়ে শোনো, আজ থেকে তোমার টাকা আমার টাকা, আর আমার টাকা তবুও আমারই টাকা। আমি এক মুহূর্তের জন্য পুরোপুরি চুপ হয়ে গেলাম, তারপর হো হো করে হেসে উঠলাম। আমি ওকে সরাসরি কোলে তুলে নিলাম আর বেশ কয়েকবার ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, সব তোমার কথা মেনে চলব। এত ঘোরার পর আমার ছোট হেডশেফের মাথা ঘুরে গেল। ও শুধু আমার গলা জড়িয়ে ধরে হাসতে লাগল। ওর হাসি ছিল একদম রূপলি ঘণ্টার মতো। সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম যে আমি সঠিক মানুষকে বেছে নিয়েছি। সে নিয়াওচু আমাকে আমার টাকা বা মর্যাদার জন্য ভালোবাসেনি, ও শুধু আমাকেই চেয়েছিল। ওর সাথে থাকার পর আমার অলস জীবনে প্রথমবার রং লাগতে শুরু করল। আমরা একসাথে নতুন নতুন মিষ্টি বানাতাম, নতুন মদ তৈরি করতাম। ও আমাকে খুব ভোরে বাজারে নিয়ে যেত। মাঝে মধ্যে তো 1 টাকা বাঁচানোর জন্য সবজিওয়ালার সাথে এমন তর্ক করত যেন দেশের অর্থনীতি ওটার ওপরই টিকে আছে। আর অন্যদিকে আমি ওকে মিশেলিন 3 স্টার রেস্টুরেন্টে নিয়ে যেতাম, সারা দুনিয়ার খাবার খাওয়ানোর জন্য। ওর আমার অ্যাবস ছোঁয়া খুব ভালো লাগত। বলতো এগুলো তো ওয়াশবোর্ডের মতো, কাপড় কাচার কাঠের মতো। আর আমার আমার ওর ঘাড়ে চুমু খেতে খুব ভালো লাগত, বিশেষ করে ওর গলার নিচের অংশ। তারপর ওর লাল হয়ে যাওয়া গাল আর কাঁপতে থাকা মুখ দেখা, উফ! আমরা একদম যে কোনো প্রেমে মগ্ন যুগলের মতোই ছিলাম। এত মিষ্টি, এত কাছাকাছি থাকতাম যে লাউ উ রোজ অভিযোগ করত, বস,
আমি প্রতিদিন এত প্রেম দেখে ডায়াবেটিসের রোগী হয়ে যাব। বস, এটা হুয়ানিউ গ্রুপের অ্যাকুইজিশন ডিল, সিগনেচার চাই। ওখানে রেখে দাও। আগে আমি ইয়াওচুর জন্য মিছরি দেওয়া নাশপাতির স্যুপ বানিয়ে নিই। বস, ইউরোপিয়ান রয়্যাল ব্যাঙ্কোয়েটের ইনভিটেশন এসেছে। মান করে দাও, আমাকে ইয়াওচুর সাথে নতুন রিলিজ হওয়া সিনেমা দেখতে যেতে হবে। বস, শাও গ্রুপের প্রেসিডেন্ট শাও আপনার সাথে দেখা করতে চান। যখন লাও প্রেসিডেন্ট শাও বলল, তখন সে আমার দিকে সাবধানে তাকালো। আমার হাত হালকা একটু থেমে গেল। অনেক দিন ধরে আমি শাও ওয়ানকিং নামটি শুনিনি। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম, তার আমার কাছে কি কাজ? লাও বুঝিয়ে বলল, শাও গ্রুপ সম্প্রতি ক্যাশ ফ্লোর সমস্যায় ফেসে গেছে। তাদের অবিলম্বে বড় বিনিয়োগের প্রয়োজন। তারা আমাদের ইফান শানফং সম্পর্কে শুনেছেন এবং পার্টনারশিপ চায়। ইফান শানফং ছিল সেই ইনভেস্টমেন্ট কোম্পানি যেটা আমি লাওকে দিয়ে বানিয়েছিলাম। আমার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মাত্র একটা ছোট্ট অংশ। কিন্তু এই ছোট্ট অংশটিও শাও গ্রুপের জন্য আকাশ ছোঁয়ার সমান ছিল। সত্যি বলতে, সময় সবসময় বদলায়। সেই অহংকারী আর ঠান্ডা মেজাজের প্রেসিডেন্ট যে একসময় বলেছিল আমি তার যোগ্য নই, আজ আমার কাছে ইনভেস্টমেন্ট চাইছে। আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আমি বললাম, যদি কথা বলারই হয় তাহলে তাকে নিজে আমার রান্নাঘরে আসতে হবে। আমার রান্নাঘর মানে সেই ডান দিকের মিষ্টির দোকান। লাউ পুরোপুরি বিভ্রান্ত দেখাচ্ছিল। আমি আরও বললাম, এবং হ্যাঁ, তাকে প্রপোজাল নিয়ে আসতে বলো, তবেই তার আন্তরিকতা বোঝা যাবে। আসলে আমি দেখতে চাইছিলাম শাও ওয়ানকিংয়ের মুখটা কেমন হয় যখন সে আমাকে আর শেন ইয়াওচুকে একসাথে দেখবে, যখন সে সেই অপদার্থ মানুষটিকে দেখবে যাকে সে একসময় তুচ্ছ মনে করত আর যে আজ তার কাছে আকাশের মতো উঁচুতে হয়ে গেছে। সত্যি বলতে, আমার খুব মজা লাগতে চলেছিল। যেদিন শাও ওয়ানকিং এলো, আমি রান্নাঘরে শেন ইয়াওচুর পছন্দের ক্র্যাব রো ডাম্পলিংস বানাচ্ছিলাম। আমি সাদা শেফ ইউনিফর্ম পরেছিলাম। ওপরে অ্যাপ্রন আর হাত পুরো আটার গুঁড়োয় মাখা ছিল। শেন ইয়াওচু পেছন থেকে আমাকে বিড়ালের বাচ্চার মতো জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। তার চিবুক আমার কাঁধে ঠেকিয়েছিল আর সে লুকিয়ে লুকিয়ে এইমাত্র স্টিম করা কাঁকড়ার ঘিলু খাচ্ছিল, সাথে আমার ডাম্পলিংস নিয়ে অভিযোগও করছিল। এই প্লেটিংটা ভালো হয়নি, আবার বানাও। আরে আরে, স্যুপ বাইরে বেরিয়ে যাবে, বোকা। তারপর কিছুক্ষণ পর মাথা নেড়ে বলল, এটা ঠিক আছে। আমি মহান হেড স্টুয়ার্ড, এটাকে অ্যাপ্রুভ করছি। আমি শুধু তাকে দুষ্টুমি করতে দিচ্ছিলাম আর মাঝে মধ্যে ঘুরে তার গালে একটা চুমু দিচ্ছিলাম। পুরো রান্নাঘর খাবারের সুগন্ধে আর আমাদের মাঝখানের মিষ্টি ঘনিষ্ঠতায় ভরেছিল। আর ঠিক তখনই দরজা খুলল। শাও ওয়ানকিং ভেতরে এলো। আজ সে কালো বিজনেস স্যুট পরেছিল, চুল সব সময়ের মতো একদম পারফেক্টলি সেট করা। মুখে ক্লান্তি আর চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তবুও সে নিজের সেই ঠান্ডা সিইও ইমেজ বজায় রাখতে চেষ্টা করছিল। কিন্তু যেই তার নজর আমাদের ওপর পড়ল, সে ওখানেই জমে গেল। হয়তো সে স্বপ্নেও ভাবেনি যে সেই রহস্যময় শক্তিশালী আর সবার ওপরে বসে থাকা বস আসলে সেই অপদার্থ মানুষটিই বের হবে, যাকে সে একসময় তুচ্ছ ভাবত। আর তার থেকেও অবিশ্বাস্য ব্যাপার, সেই অপদার্থ ছেলেটি এখন অ্যাপ্রন পরে একটা ছোট মিষ্টির দোকানের রান্নাঘরে কোনো মেয়ের জন্য স্যুপ বানাচ্ছিল, আর সেই মেয়েটি পেছন থেকে তাকে এমনভাবে ধরেছিল যেন দুনিয়ায় কেউ তাকে কেড়ে নিতে না পারে। শাও ওয়ানকিংয়ের মুখ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। তার সবসময়েরকার শান্ত আর যুক্তিবাদী চোখে প্রথমবার অবিস্ময় ছিল, বিস্ময় ছিল, আর এক ধরনের অস্থিরতা ছিল যেটা হয়তো সে নিজেও বুঝতে পারছিল না। আমি এমন ভান করলাম যেন এইমাত্র তাকে খেয়াল করেছি। ও মিস শাও, আপনি এসে গেছেন। আমি হাত মুছলাম, অ্যাপ্রন খুললাম আর শুধু আনুষ্ঠানিক একটা মাথা নাড়লাম। সে নিয়াওচুয়া পুছন থেকে উঁকি দিল। ও কৌতূহল দিয়ে শাও ওয়ানকিংকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর ধীরে আমার কানে বলল, নিঙ্গে, ইনি কে? খুব ভয়ঙ্কর লাগছে। ইনি কি খাবার চাইতে এসেছেন? আমি হেসে ফেললাম আর তার নাক হালকা চেপে দিলাম। সে নিয়াওচু নিজেও হাসি থামাতে পারল না। ওদিকে শাও ওয়ানকিংয়ের মুখ ফ্যাকাশে থেকে সবুজ আর সবুজ থেকে লাল হয়ে গেল। সত্যি দেখার মতো একটা দৃশ্য ছিল। সে মুঠি এত জোরে শক্ত করল যে নাক তালুতে বসে গেল। তারপর দাঁত কিরমির করে বলল, নিঙ্গে, সীমা অতিক্রম করো না। আমি ভুরু তুললাম, থটফুল। মিস শাও, যদি আমার ঠিক মনে থাকে তবে আপনিই বলেছিলেন যে আমাদের আর কোনো সম্পর্ক নেই, কিন্তু আজ আপনি নিজে আমার দরজায় এসেছেন। তো যদি খাবার চাইতে না এসে থাকেন তবে ঠিক কি জন্য? আমি শেন ইয়াওচুকে নিয়ে বাইরের টেবিলে গিয়ে বসলাম। ওর সামনে এইমাত্র বানানো গরম গরম শাওলং বাউ রাখলাম। ও খুশি মনে সেগুলো খেতে লাগল, আর আমি ধীরে শাও ওয়ানকিংয়ের দিকে ঘুরলাম।
তারপর সামনের চেয়ারটার দিকে ইশারা করলাম। মিস শাও, বসুন। কি কাজ? আমার গলার আওয়াজ একদম ক্যাজুয়াল ছিল, যেন কোনো সাধারণ মানুষ সামনে বসে আছে। এটা সেই ব্যবসায়িক আলোচনার থেকে একদম আলাদা ছিল, যেটারও কল্পনা করেছিল। না কোনো উত্তেজনা, না কোনো কথার লড়াই, শুধু সব দিক থেকে পরিষ্কারভাবে ফুটে ওঠা আমার নিয়ন্ত্রণ। শাওয়ান কিং গভীর শ্বাস নিল, ইনহেলস ডিপলি, নিজেকে শান্ত করার চেষ্টা করল। তারপর ব্যাগ থেকে একটা মোটা ফাইল বের করে আমার সামনে রাখল। সিরিয়াস। মিস্টার নিং, এটা শাও গ্রুপের আগামী 5 বছরের ডেভেলপমেন্ট প্ল্যান, আর এটা আমাদের ফিন্যান্সিং প্রপোজাল। থামুন। ফর্ম। আমি হাত তুলে তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। থটফুল। মিস শাও, মনে হচ্ছে আপনি কিছু ভুল বুঝছেন। সে হালকা চমকে উঠল। আমি চেয়ারে পিঠ ঠেকিয়ে বসলাম আর ধীরে ধীরে বললাম, কামলি, মিস শাও, এখন আপনি আমার কাছে সাহায্য চাইছেন, আমি আপনার কাছে নয়। আপনার প্ল্যানে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আমি নিজের দিকে ইশারা করলাম, তারপর পাশে খুশি মনে ডাম্পলিংস খেতে থাকা সেন ইয়াচুর দিকে। থটফুল। তোমার কি মনে হয় আমি এর যোগ্য? এ কথা শুনতেই শাও ওয়ানকিংয়ের শরীর হালকা কেঁপে উঠল। সে প্রথমে আমার দিকে তাকালো, তারপর সেন ইয়াওচুর দিকে, যে পাশে বসে সআনন্দে শাওলং বাও খাচ্ছিল। তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। সে একটুও বলতে পারল না যে সে আমার যোগ্য কিনা। আমার প্রশ্নটা তার অহংকারী আত্মায় চাকুর মতো মিধে গেল। তার সামনে বসা মানুষটি হ্যান্ডসাম, অত্যন্ত ধনী, শক্তিশালী, কিন্তু তবুও একজন সাধারণ মেয়ের জন্য নিজে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। আর তার চোখে যে ভালোবাসা ছিল, তেমন নম্রতা শাও ওয়ানকিং সম্ভবত জীবনে কখনো দেখেনি। সে নিয়াওচু সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার মুখে ছিল নিষ্পাপ হাসি, চোখে ছিল উজ্জ্বলতা। তাকে এমন একজন মানুষ মনে হচ্ছিল যে ভালোবাসায় পরিপূর্ণ ঘেরা। আমরা দুজন একসাথে বসেছিলাম, যেন কোনো শান্ত আর সুন্দর পেইন্টিং। আর শাও ওয়ানকিং দামি স্যুট পরে হাতে ভারী প্রপোজাল নিয়ে দাঁড়িয়ে। কিন্তু সেই মুহূর্তে তাকে শুধু একজন জোকারের মতো লাগছিল, যে আমার সামনে কিছুটা দয়া ভিক্ষা করতে এসেছে। হয়তো তার নিজেরই মনে পড়ে গিয়েছিল, কয়েক বছর আগে সেই আমার সামনে দাঁড়িয়ে বলছিল, আমার দুনিয়া থেকে দূরে সরে যাও। কিন্তু এখন সবকিছু উল্টে গেছে। তার ভেতরে অনুশোচনা আর উপহাসের মতো যন্ত্রণা উছলে উঠতে লাগল। তার অহংকার, তার বুদ্ধিমত্তা, সব সেই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে অনেক কষ্টে বলল, গলা ভারী আর ভাঙা হয়ে, স্ট্রেইনড, তোমাদের দুজনকে একসাথে খুব ভালো মানাচ্ছে। আমি হালকা হাসলাম। চাকেলস, ভালো, কিন্তু আমার মনে পড়ছে কেউ একজন আমাকে আবর্জনা বলেছিল, পরজীবী বলেছিল, এবং বলেছিল যে আমি এর যোগ্য নই। অ্যানয়েড। শাও ওয়ানকিংয়ের মুখের শেষ রংটুকু উবে গেল। সে বুঝে গিয়েছিল আমি সেই শব্দগুলোই তার মুখে ফিরিয়ে মারছিলাম। সে চোখ বন্ধ করে নিল, যেন শব্দটুকু শক্তি সঞ্চয় করছে। তারপর সফটলি, ধীরে বলল, আমি স্বীকার করছি, তখন আমি অন্ধ ছিলাম। আমি ক্ষমা চাইছি, কিন্তু বিজনেস আলাদা জিনিস। এই সহযোগিতা শাও গ্রুপের জন্য খুব জরুরি। আমি আপনার কাছে বিনতি করছি, দয়া করে। আমাকে ভিক্ষা চাওয়ার অধিকার কে দিল? ফর্ম। আমি তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। মিস শাও, কোন অধিকারে? আমার প্রাক্তন বাগদত্তা হওয়ার খাতিরে, নাকি একজন হেরে যাওয়া মানুষের মতো? ডিসগাস্টেড। পাশে দাঁড়িয়ে থাকা সেন ইয়াওচু পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধিমত্তার সাথে সে কিছু বলেনি। শুধু চুপচাপ একটা ছোট্ট ডাম্পলিংস আমার বাটিতে রেখে দিল, আর তার স্বচ্ছ চোখে আমাকে সমর্থন জানাতে লাগল। ব্যাস, ওই ছোট্ট ইশারাটাই শাও ওয়ানকিংয়ের শেষ দেওয়ালটাও ভেঙে দিল। সে আমাদের মাঝখানের ওই বোঝাপড়াটা দেখল, যা না বলেও অনুভূত হচ্ছিল। সেই ঘনিষ্ঠতা, যা হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর যা সে সারা জীবনে হয়তো কখনো অর্জন করতে পারবে না। শাও ওয়ানকিং সবসময় ভাবত যে সে কেরিয়ারে সর্বোচ্চ চূড়ার পিছু ছুটছে, সবথেকে বড় শক্তি, সবথেকে বড় সফলতা। কিন্তু আজ প্রথমবার সে অনুভব করল, উপরে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে নিচে দেখার মাঝে হৃদয়টা কতটা খালি হতে পারে, কতটা ঠান্ডা। সে পুরো দুনিয়া জিতে নিয়েছিল, কিন্তু সেই একজন মানুষকে হারিয়ে ফেলেছিল, যে হয়তো তার হৃদয়কে সত্যিই উষ্ণতা দিতে পারত। তার গলার স্বর কাঁপতে লাগল। প্লিডিং, প্লিজ, আমি হাত জোড় করছি। সবসময় বরফের মতো ঠান্ডা শাও ওয়ানকিং এখন কাঁদছিল। চোখের জল তার সুন্দর মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, আর তার দামি প্রপোজাল ফাইল পর্যন্ত ভিজে গিয়েছিল। আমি শুধু চুপচাপ তাকে দেখছিলাম। না কোনো আনন্দ, না কোনো প্রতিশোধের নেশা, শুধু একরাশ উদাসীনতা। গত জীবনে হয়তো আমি তার চোখের জলে গলে যেতাম, কিন্তু এখন আর নয়। আমি সেই প্রপোজালটা তুললাম, এক পলক তাকালাম, আর সরাসরি পাশের ডাস্টবিনে ফেলে দিলাম। আরও এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।